আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা ছোটবেলা থেকেই জেনে এসছো বিভিন্ন পরমাণুগুলি কিভাবে তাদের মধ্যে যুক্ত হয়েছে রাসায়নিক বন্ধনের মাধ্যমে। তোমরা পড়েছো সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড, তোমরা পড়েছো আয়নিক বন্ড বা আয়নীয় বন্ধন এবং অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড, যেখানে পরমাণু বা আয়নগুলি তাদের মধ্যে পরস্পরের সাথে যুক্ত হয়েছে এবং অণু তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অণুগুলির মধ্যে কি কোনো আকর্ষণ বল ক্রিয়া করে? দেখো, যদি অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া না করতো তাহলে গ্যাসীয় অণুগুলিকে আমি তরলীভূত করতে পারতাম না। এছাড়া তোমরা জানো যে বিভিন্ন অণুর কারোর গলনাঙ্ক বেশি, কারোর স্ফুটনাঙ্ক বেশি, কারোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। আবার কোনো অণু বা মলিকুল সলিড বা কঠিন অবস্থায় থাকে, কোনোটি আবার তরল অবস্থায় থাকে। এই অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল বা আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করে বা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়াশীল অবস্থায় থাকে, এই বলগুলো সম্পর্কে প্রথম আমাদের আলোকপাত করেন, তার নাম হচ্ছে ভ্যান ডার ওয়াল। ফলে এই আন্তরাণবিক আকর্ষণ বলগুলিকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বা ভ্যান ডার ওয়ালস ফোর্স বলা হয়। এটি আবার তিন প্রকারের হতে পারে: ডাইপোল ডাইপোল আকর্ষণ বা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, যাকে কেসম ফোর্স বলা হয়; ডাইপোল আহিত ডাইপোল আকর্ষণ অর্থাৎ ডাইপোল ইনডিউস ডাইপোল অ্যাট্রাকশন, যাকে ডিবাই ফোর্স বলা হয়; তাৎক্ষণিক ডাইপোল এবং আহিত ডাইপোল আকর্ষণ অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল এবং ইনডিউস ডাইপোলের মধ্যে যে ইন্টারাকশন হয়, যাকে আমরা লন্ডন ফোর্স বলি। চলো একে একে এদের কিভাবে উৎপত্তি হচ্ছে সেগুলোকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা আলোচনা করি ডাইপোল ডাইপোল আকর্ষণ। এটা বোঝার জন্য আমি একটা সাধারণ উদাহরণ নিচ্ছি। তোমরা দেখেছো যে দুটো চুম্বককে যদি আমি বিপরীত অভিমুখে স্থাপন করি, অর্থাৎ উত্তর মেরুর সামনে দক্ষিণ মেরু এইভাবে যদি রাখা হয়, তো এদের মধ্যে অবশ্যই একটা আকর্ষণ বল কাজ করবে, কারণ আমরা জানি চুম্বক বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। আবার আমরা জানি তড়িতাহিত একটা ধনাত্মক আধানের কাছে যদি একটা ঋণাত্মক আধান রাখা হয়, তাদের মধ্যে তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করবে। ঠিক একইভাবে মাইনাসের সামনে যদি প্লাসকে রাখা হয়, তাদের মধ্যেও তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করবে। এইভাবেই দেখো, যে সমস্ত অণুতে তোমরা জানো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট রয়েছে, যেমন আমি উদাহরণ হিসাবে নিতে পারি HCl, যেখানে মৌল দুটির মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য রয়েছে, এবং এই ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য এখানে হাইড্রোজেন কিছুটা ধনাত্মক আধান বিশিষ্ট হবে, পার্সিয়ালি পজিটিভ হবে, এবং ক্লোরিনটা কিছুটা ঋণাত্মক আধান বিশিষ্ট বা পার্সিয়ালি নেগেটিভ হবে। এরকম আরেকটি অণু যখন এর পাশে থাকবে, অর্থাৎ হাইড্রোজেন ডেল্টা প্লাস এবং ক্লোরিন ডেল্টা মাইনাস, তার মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করবে, যেটাকে আমরা বলতে পারি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা ডাইপোল ডাইপোল আকর্ষণ। দেখো, হাইড্রোজেন বন্ধনও কিন্তু এই একই ধরনের ডাইপোল ডাইপোল আকর্ষণ বলের উদাহরণ। তো এখন এই যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল হলো এদের অণু দুটির মধ্যে দূরত্ব, অর্থাৎ ধরো আমি যদি একটা মলিকুল যার এটা ডেল্টা প্লাস, আমি এটা শুধু পজিটিভ লিখছি, এখানে মাইনাস লিখছি, পাশের একটা অণু রয়েছে যেটা মাইনাস এবং প্লাস লিখছি। দেখো, এদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করছে, অর্থাৎ দুটো অণুর মধ্যেই কিন্তু পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট রয়েছে, সেখানে এই অণু দুটির মধ্যে যদি দূরত্বকে আমি যদি আর ধরি, তো দেখা যায় এদের মধ্যে যে আকর্ষণ বল যে ক্রিয়া করবে, যে আকর্ষণ বল বা অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়া করবে, সেটি ব্যাসার্ধের সাথে কিভাবে পরিবর্তিত হবে, দেখা যাবে ব্যাসার্ধের, অর্থাৎ এই আর ধরেছি তাদের ব্যাসার্ধ, আর কিউবের সাথে ব্যস্তানুপাতিক। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, যদি অণুগুলি কঠিন অবস্থায় থাকে, অর্থাৎ যেখানে এই অণুগুলি নিশ্চল অবস্থায় থাকবে, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটি প্রযোজ্য হবে।
কিন্তু যদি গ্যাসীয় অবস্থায় থাকে, যেখানে অণুগুলো স্থিরভাবে বা নিশ্চলভাবে নেই, যেখানে অণুগুলি অবিরত ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ডিরেকশানে, সেখানে কিন্তু দূরত্ব বাড়ার সাথে সাথে এই আকর্ষণ বল দ্রুত পরিবর্তিত হবে এবং আকর্ষণ বল দেখতে পাবে তখন ঘটবে কি 1/r⁶, অর্থাৎ r⁶ এর সাথে ব্যস্তানুপাতিক হবে। তাহলে আমি আবারও বলছি, যখন কঠিন অবস্থায় থাকবে তখন তুমি দেখতে পাবে কি যে যেহেতু এদের একটা পার্মানেন্ট ডিরেকশান থাকবে, অণুগুলো যেহেতু স্থিরভাবে বসে থাকবে, ফলে এক্ষেত্রে আকর্ষণ বলের পরিমাপ পাওয়া যায় ব্যাসার্ধের কিউবের সাথে দেখা যায় ব্যস্তানুপাতিক। আর এখানে কি দেখা যায়, এখানে দেখা যায় ব্যাসার্ধ যে টু দি পাওয়ার 6 অর্থাৎ r⁶ এর সাথে ব্যস্তানুপাতিক। এরকম HCl ছাড়া আরও অণুর উদাহরণ হতে পারে জল, অ্যামোনিয়া, অর্থাৎ যে সমস্ত অণুতে এই পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট বর্তমান, তারাই ডাইপোল ডাইপোল আকর্ষণ বল দেখাবে। এবার চলো দেখে নিই ডাইপোল এবং আয়িত ডাইপোল আকর্ষণ, অর্থাৎ ডাইপোল এবং ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন। এটা কীরকম দেখো, একটা চুম্বককে একটা চৌম্বকীয় পদার্থ, ধরো আমি লোহার সামনে যখন রাখি, তখন তাদের মধ্যে যখন আকর্ষণ হয়, তোমরা জানো এই আকর্ষণ বলের পূর্বে এখানে একটা আবিষ্ট চুম্বক সৃষ্টি হয়, একটা ইনডিউসড ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়, একটা ইনডিউসড ম্যাগনেট তৈরি হচ্ছে। কিভাবে? তোমরা জানো যে এই যে নর্থ পোলের ঠিক কাছাকাছি নিকটবর্তী অঞ্চলে এখানে কিছুটা সাউথ পোল তৈরি হবে এবং এর দূরবর্তী অঞ্চলে দেখা যাবে নর্থ পোল তৈরি হবে, এটা আমাদের জানা। এবং এই আবিষ্ট, অর্থাৎ এখানে কি হলো, আবিষ্ট চুম্বক সৃষ্টি হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি আবিষ্ট চুম্বক বা ইনডিউসড ম্যাগনেট তৈরি হলো এবং তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। ঠিক একই রকম একটা ধনাত্মক আধান বিশিষ্ট কোনো একটা কণা, তার সামনে যদি একটা নিস্তড়িত কণাকে রাখা হয়, দেখা যাবে এই ধনাত্মক আধান এর নিকটবর্তী অঞ্চলে কিছুটা মাইনাস আধান আবিষ্ট করবে এবং বিপরীত দিকে কিছুটা ধনাত্মক আধান আবিষ্ট করবে এবং তাদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করবে। ঠিক একইভাবে যদি তুমি একটা ঋণাত্মক আধানকে রাখো, তাহলে একটা নিস্তড়িত কণা যখন থাকবে, এদিকে একটা কিছুটা ধনাত্মক আধান তৈরি হবে, দূরবর্তী অঞ্চলে ঋণাত্মক আধান তৈরি হবে এবং তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এবং এই কারণেই আমরা দেখি যে যখন চিরুনি দিয়ে আমরা শুকনো চুল আঁচড়াই এবং সেই চিরুনিটিকে যখন কাগজের কতগুলো টুকরোর ওপর রাখা হয়, দেখো চিরুনি দিয়ে যখন তুমি চুল আঁচড়াচ্ছ, তখন তোমার চুল এবং চিরুনির মধ্যে কোনো তড়িৎ সৃষ্টি হচ্ছে, স্থির তড়িৎ তৈরি হচ্ছে। তাহলে কাগজগুলো কি করে আকৃষ্ট হয়? তাহলে এই কাগজগুলো তো নিস্তড়িত, তাহলে কাগজগুলোর মধ্যে কি তৈরি হয়, কিছুটা আবিষ্ট তড়িৎ তৈরি হয় এবং এই আবেশের দ্বারা তারা পরস্পরকে আকর্ষণ করে। ঠিক একই উদাহরণ আমরা ভাবতে পারি, ধরো একটা অণু রয়েছে, তার একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট রয়েছে, তাহলে এদিকটা প্লাস এদিকটা মাইনাস, কিন্তু আর একটা অণু এর পাশে রয়েছে যার কিন্তু কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই। তাহলে এ কি করবে, এদিকে কিছুটা মাইনাস আধান আবিষ্ট করবে, এদিকে কিছুটা প্লাস আধান আবিষ্ট করবে এবং তাদের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হবে। আমরা বাস্তব উদাহরণ নিতে পারি, ধরো জলের অণু রয়েছে যার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট রয়েছে, আবার দেখো আয়োডিন অণু যদি এর পাশে রাখা হয় যার কিন্তু পার্মানেন্ট কোনো ডাইপোল মোমেন্ট নেই, তাহলে এখানে একটা ইন্টারঅ্যাকশন তৈরি হতে পারে। দেখো কি হতে পারে, এখানে এই যে মাইনাসের কাছাকাছি দেখো এখানে কিছুটা প্লাস তৈরি হলো, এখানে কিছুটা মাইনাস তৈরি হলো এবং এর দ্বারা এরা পরস্পরের প্রতি আকৃষ্ট হলো। এই যে একজন অণুর পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট রয়েছে এবং একজনের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই, এর দ্বারা আহিত হলো বা ইনডিউসড হলো, এদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন হচ্ছে তাকেই আমরা বলবো ডাইপোল এবং আহিত ডাইপোল আকর্ষণ, অর্থাৎ ডাইপোল এবং ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকশন বা ইন্টারঅ্যাকশন। দেখো এক্ষেত্রেও দূরত্ব, অণুগুলো যত দূরে সরে যাবে এই আকর্ষণ বলের মান দ্রুত কমতে থাকে। তো এক্ষেত্রে দেখা যায় আকর্ষণ বলের মান ব্যাসার্ধ, যদি এদের দুটোর মধ্যে দূরত্ব যদি আমি আর ধরি, তাহলে এই আর এর
পাওয়ার যদি 6 হয় তাহলে দেখা যাবে r⁶ এর সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ দেখতে পাচ্ছ আর এর মানের অল্প পরিবর্তনের সাথে সাথে দ্রুত কিন্তু এই আকর্ষণ বলের মান হ্রাস পাচ্ছে। আরও উদাহরণ হতে পারে আমাদের ফেনলের সাথে, ধরো ফেনলের এখানে একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট রয়েছে, এর সাথে যদি তুমি ক্রিপ্টনের কাছাকাছি নিয়ে এসো যার কিন্তু কোনো ডাইপোল মোমেন্ট নেই, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। এটাও আমাদের এরকম উদাহরণ হতে পারে ডাইপোল এবং আয়ত ডাইপোলের মধ্যে আকর্ষণ। এবার আমরা যেটা বুঝবো আরও বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তাৎক্ষণিক ডাইপোল এবং আয়ত ডাইপোলের মধ্যে আকর্ষণ। অর্থাৎ আমরা এখানে দেখব ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল এবং ইনডিউস ডাইপোলের মধ্যে কীরকম ইন্টারাকশন হয়। দেখো, মনে করো একটা পরমাণু হিলিয়াম রয়েছে যার মাঝখানে নিউক্লিয়াস রয়েছে এবং তার চারপাশে ইলেকট্রনের ক্লাউড ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি এখন ইলেকট্রনকে আমরা ঋণাত্মক আধান বিশিষ্ট ক্লাউড বা মেঘের সাথে তুলনা করি। দেখো, আমরা যদি সময়ের গড় করি, অর্থাৎ গড় সময়ের সাপেক্ষে আমরা দেখব যে এই যে ক্লাউড বা মেঘ নিউক্লিয়াসকে ঘিরে সুষমভাবে বণ্টিত হয়েছে, অর্থাৎ ইকুয়ালি সব দিকে ডিস্ট্রিবিউটেড হয়েছে। কিন্তু এই যে মেঘের যে ডিস্ট্রিবিউশন নিউক্লিয়াসের চারপাশে, এটা কিন্তু সবসময় যে এইভাবে সুষমভাবে বণ্টিত হবে বা সুষমভাবে চারপাশে গোলকের ন্যায় অবস্থান করবে সেটা কিন্তু নাও হতে পারে। মনে করো কয়েক মুহূর্তের জন্য এই মেঘ বা ক্লাউড নিউক্লিয়াস থেকে একটুখানি দূরে সরে গেল, অর্থাৎ একটু বিকৃত হলো। দেখো, যখন তুমি দেখতে পাচ্ছ যখন এইভাবে পুরোপুরি গলীয়ভাবে ইলেকট্রনীয় মেঘটা ছিল তখন কিন্তু এই ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের যে ভর কেন্দ্র সেটা কিন্তু একই হবে। কিন্তু যদি কিছুটা মেঘটা ডিস্টর্টেড হয়, ক্ষণিকের জন্য যদি ডিস্টর্টেড হয়, মেঘ যে সবসময় সমভাবে বণ্টিত থাকবে সেটা নাও হতে পারে, খুব ক্ষণিকের জন্য যদি ডিস্টর্টেড হয় তো ক্ষণিকের জন্য এখানে ইলেকট্রনীয় ঘনত্ব কী হবে, বেড়ে যাবে। দেখো, এখন কিন্তু আর ধনাত্মক এবং ঋণাত্মক আধানের ভর কেন্দ্র কিন্তু এক থাকছে না, কিছুটা এদিকে মাইনাস ঘনত্ব বেড়ে যাচ্ছে ক্ষণিকের জন্য। আবারও বলছি, তাৎক্ষণিকভাবে কয়েক মুহূর্তের জন্য। তখন কি হচ্ছে, এখানে পজিটিভ এবং ক্ষণিকের জন্য এখানে খানিকটা নেগেটিভ তৈরি হচ্ছে এবং পাশে থাকা আর একটা নিস্তড়িত পরমাণু, তার যে মেঘ, তার যে ক্লাউড, সেটা কিন্তু সমভাবে ধরো বণ্টিত ছিল, কিন্তু যখন এখানে মাইনাস প্লাসের একটা তাৎক্ষণিক দ্বিমেরু তার সৃষ্টি হচ্ছে বাট ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হচ্ছে এই মেঘের ডিস্টরশনের জন্য, তখন এখানেও কিছুটা কী হবে, এখানেও কিছুটা আমরা দেখতে পাবো, এখানে খানিকটা ধনাত্মক তৈরি হবে, এখানে খানিকটা ঋণাত্মক তৈরি হবে। অর্থাৎ এখানেও যে মেঘের যে ডিস্ট্রিবিউশন তোমাদের ছিল, দেখো এই ডিস্ট্রিবিউশন দেখো আগে কি ছিল, কি সুষমভাবে ডিস্ট্রিবিউটেড ছিল। এখন দেখো এখানে কিছুটা ডেল্টা প্লাস, এখানে কিছুটা ডেল্টা মাইনাস তৈরি হয়েছে, ফলে এ একইভাবে এদিকে কি করবে, একটা আধানকে আবিষ্ট করবে বা আহিত ডাইপোল তৈরি হবে, এদিকে খানিকটা প্লাস তৈরি হবে, এদিকটা খানিকটা মাইনাস তৈরি হবে। তাহলে এখানে এই তাৎক্ষণিক ডাইপোল সৃষ্টি হওয়ার জন্য এ পার্শ্ববর্তী আর একটা পরমাণুকে কি করলো, আহিত করলো, এবং এদের মধ্যে যে ইন্টারাকশান হলো এই ইন্টারাকশানটাকে আমরা বলতে পারি তাৎক্ষণিক ডাইপোল এবং আহিত ডাইপোলের মধ্যে আকর্ষণ বা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল এবং ইনডিউস ডাইপোল ইন্টারাকশান। দেখো, এটা অণুর ক্ষেত্রেও ঘটতে পারে। যেমন ধরো আমি ধরে নিলাম যে একটা অণুর, মনে করো ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে, দুটো নিউক্লিয়াসের চারপাশে এইভাবে সুষমভাবে বণ্টিত হওয়ার কথা, কিন্তু খুব ক্ষণিকের জন্য যদি এই বন্টনটা তুমি দেখো যে কারোর দিকে যেন একটু বেশি ঝুঁকে আছে, তাহলে এখানে খানিকটা প্লাস, এখানে খানিকটা মাইনাস হবে, এবং পার্শ্ববর্তী যে নিস্তড়িত অণু সেখানেও কি করবে, এ কিছুটা আহিত ডাইপোল তৈরি করবে, এখানে কিছুটা ডেল্টা প্লাস হবে, এখানে কিছুটা ডেল্টা মাইনাস হবে, এবং তাদের মধ্যেও দেখবো আমি একটা আকর্ষণ বল সৃষ্টি হবে। যেমন আমরা বাস্তব উদাহরণ দিই, যেমন ধরো আয়োডিন, তুমি দেখতে পাবে আয়োডিনের কিন্তু কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই, যেহেতু দুটো পরমাণুই সমান। তাহলে ক্ষণিকের জন্য যদি এই ডিস্টরশনের জন্য ক্ষণিকের জন্য ধরো এখানে ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস তৈরি হলো, পার্শ্ববর্তী আর একটা আয়োডিনের মধ্যেও কী হবে, কিছুটা আহিত ডাইপোল তৈরি হবে এবং তাদের মধ্যে একটা ইন্টারাকশান হবে।
আবারও বলছি, এই ইন্টারাকশান কিন্তু ক্ষণিকের জন্য, ফলে এই আকর্ষণ বলের মানও খুব কম। এটাও দেখা যায় এই আকর্ষণ বলের মান ব্যাসার্ধের পরিবর্তনের সাথে সাথে দুটো পরিবর্তিত, আর তাদের মধ্যে দূরত্ব যদি আমরা সামান্যতম বৃদ্ধি করি, দেখা যাবে যে আকর্ষণ বল দ্রুত কমে আসবে। অর্থাৎ এটাও দেখা যায় 8⁶ সাথে ব্যস্তানুপাতিক। তো এই কারণেই তুমি দেখতে পাবে যে একই পদার্থ, ধরো গ্যাসীয় পদার্থ আমি ধরে নিই, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এদের প্রত্যেকের মধ্যে এই যে তাৎক্ষণিক ডাইপোল এবং আয়ত ডাইপোল আকর্ষণ বলের প্রকারভেদের জন্য কোনোটির গলনাঙ্ক বেশি, কোনোটির গলনাঙ্ক কম, কোনোটির স্ফুটনাঙ্ক বেশি, কোনোটির স্ফুটনাঙ্ক কম। এখানে মনে রাখা দরকার যে পারমাণবিক ভর যত বৃদ্ধি পায়, দেখো পারমাণবিক ভর বা অ্যাটমিক নাম্বার, পারমাণবিক ভর অবশ্যই সেটা পরমাণুর ক্ষেত্রে বা অণুর ক্ষেত্রে আণবিক ভর যত বৃদ্ধি পায়, তোমরা জানো যে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে, অর্থাৎ ইলেকট্রনের ক্লাউডের পরিমাণও বৃদ্ধি পাবে। ফলে এই ক্লাউডের ডিস্টরশন বা বিকৃত হওয়ার প্রবণতাও বাড়বে। অর্থাৎ যে পরমাণুতে বা অণুতে কম সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনের ক্লাউডটা নিউক্লিয়াসের বেশি কাছাকাছি থাকে, ফলে সেখানে ডিস্টরশনটা কী হয়, তুলনামূলক কম হয় বা বিকৃত তুলনামূলক কম হতে পারে। ফলে তাৎক্ষণিক ডাইপোল তৈরি হওয়ার প্রবণতাও কমে যায়। কিন্তু যেখানে পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস বা মলিকুলার মাস যাদের বেশি, অর্থাৎ বেশি সংখ্যক ইলেকট্রন যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে তুমি দেখতে পাবে কি যে এই ইলেকট্রনের পরিমাণ বেশি, অর্থাৎ ইলেকট্রনের মেঘের পরিমাণ বেশি, ফলে তাদের ডিস্টরশনটাও বেশি হবে। ফলে তাৎক্ষণিক ডাইপোলের বা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হওয়ার প্রবণতাও বাড়বে। ফলে এদের মধ্যে আকর্ষণ বলের মানও কিন্তু বৃদ্ধি পাবে। এই কারণেই তুমি দেখতে পাবে যে আমরা যদি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এই মৌলগুলোকে যদি পরপর লিখি, দেখবে যেহেতু হিলিয়ামের থেকে নিয়ন, নিয়নের থেকে আর্গন, আর্গনের থেকে ক্রিপ্টন, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে আকার যেহেতু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বা ধরো জেনন আমি যদি পরপর লিখি, আকার যেহেতু বাড়ছে বা পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক মাস যেহেতু বাড়ছে, তাই জন্য ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, অর্থাৎ ইলেকট্রনের মেঘের বা ক্লাউডের পরিমাণ বাড়ছে। অর্থাৎ এই যে তাৎক্ষণিক ডাইপোল এবং আয়ত ডাইপোলের মধ্যে আকর্ষণ বল বাড়বে। ফলে দেখবে এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট, এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এই বরাবর ক্রমশ বৃদ্ধি পাবে। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ধরো তোমরা জানো যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, দেখো এগুলো কিন্তু অণু। তার সত্ত্বেও আমরা জানি যে ফ্লুরিন, ক্লোরিন গ্যাস, ব্রোমিন হচ্ছে লিকুইড এবং এটা হচ্ছে সলিড। তাহলে কারণটা কি? কারণ যত আমি এদিকেই যাচ্ছি, দেখো কি হচ্ছে, যত আমি ফ্লুরিন থেকে ক্লোরিন, ক্লোরিন থেকে ব্রোমিন, ব্রোমিন থেকে আয়োডিনের দিকে যাচ্ছি, তাদের আণবিক ভর বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মলিকুলার মাস বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন ক্লাউডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে ইলেকট্রন ক্লাউডকে ডিস্টরশন হওয়া বা ডিস্টর্টেড হওয়ার প্রবণতাটা বা বিকৃত হওয়ার প্রবণতাটা বৃদ্ধি পাবে। তাই জন্য এই তাৎক্ষণিক ডাইপোল বা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হবে, সে পার্শ্ববর্তী অণুকে ইনডিউস করবে, আয়ত ডাইপোল তৈরি হবে, তাদের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পাবে। এই আকর্ষণ বল বাড়ছে বলেই দেখো ফ্লুরিন থেকে ক্লোরিন, ক্লোরিন থেকে ব্রোমিন এবং ব্রোমিন থেকে আয়োডিনে এই তাৎক্ষণিক ডাইপোল, আয়ত ডাইপোলের আকর্ষণ বল বাড়ছে বলেই দেখো এই গ্যাসীয় অবস্থায় রয়েছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন লিকুইড বা তরল, আয়োডিন সলিড। তাহলে আমরা আশা করি বোঝাতে পারলাম যে ভ্যান ডার ওয়াল বল কী এবং সেগুলো কিভাবে বিভিন্ন অণুর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বা তাদের ভৌত অবস্থাকে প্রভাবিত করে। ধন্যবাদ।